আসসালামু আলাইকুম মাস্টার্স শিক্ষার্থীরা, আজকে তোমাদের দ্বিতীয় লেকচার। তোমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। তোমরা অনেকে বলেছো যে মাস্টার্স শব্দটা উল্লেখ করতে হবে। এটা আমার পক্ষে উল্লেখ করা সম্ভব না। কি জন্যে? এই জন্যই সম্ভব না যে যেমন ধরো তোমাদের একটা চ্যাপ্টার আছে ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, এটা মাস্টার্সেরও আছে, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারেও আছে, ফিনান্সের জন্য আছে, অ্যাকাউন্টিং এর জন্য আছে। ক্যাশ ফ্লো এটা অনার্স সেকেন্ড ইয়ারেও আছে, এটা থার্ড ইয়ারেও আছে। সুতরাং আমি যদি বলিস এটা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ারের মেয়েরা কি করবে? এই জন্যে আমার পক্ষে বলা সম্ভব না এই চ্যাপ্টারটা মাস্টার্সের। তাই তোমাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের সাবজেক্টের নাম দেখবা অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, এটা তোমাদের মাস্টার্সের সাবজেক্ট। আর এই সাবজেক্টের মধ্যে কি কি চ্যাপ্টার আছে সেটা আমি পর্যায়ক্রমে ক্লাস নিব। তার মানে তোমরা অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এই শব্দটা দেখলেই এই শব্দটা দেখলে বুঝবা যে এটা তোমাদের মাস্টার্সের সাবজেক্ট। আর আমি প্রত্যেকটা ক্লাসে হেডিং দিয়েই দিব অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, তারপরে চ্যাপ্টারের নাম থাকবে। তাহলে তোমরা এই চ্যানেল, তোমরা আমার যে ভিডিওগুলো আপলোড করা হবে সেখানে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে যেটা হবে, আমি যখনই কোনো ক্লাস পোস্টিং দিব অটোমেটিক্যালি তোমাদের ভিডিওতে তোমাদের ইন্টারনেটের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং সাবস্ক্রাইব করা তোমাদের জন্যই জরুরি, না হলে তোমাদের খুঁজতে হবে যে কখন ক্লাস আপলোড করা হলো বা কখন ক্লাস হচ্ছে, এটা তোমাদের চিন্তা করতে হবে। সাবস্ক্রাইব করলে এই চিন্তাটা আর করতে হবে না। যা হোক, আজকে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচার আমি স্ট্রাকচারের কথা বলেছিলাম, প্রথম লেকচারে কি কি করতে হবে সে সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে অঙ্ক করব। যে অঙ্কটা ফাইনাল পরীক্ষায় অনেকবার এসেছে, অনেকবার। আর এই অঙ্কের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। তোমরা মনোযোগ দাও, এই অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এই নিয়মের অনেকগুলো অঙ্ক বই খুঁজে পাবে। আরেকটা জিনিস বলি, আমি যে অঙ্কগুলো এখানে সলভ করব, এই অঙ্কগুলো তোমরা যদি বাসায় ঠিক মতো সলভ করো, এখানে কিন্তু অঙ্ক দেওয়া আছে আর আমি সমাধান করে দিচ্ছি। তাহলে কারো কাছে যদি বই নাও থাকে, এইটা দেখে দেখে যদি সমাধান করো তা অনেকখানি এগিয়ে যাবা। তারপরে লকডাউন খোলার পর একটা বই কিনে নেবা। বই থাকাটা অবশ্যই জরুরি, তবে যেহেতু বই নাই তাই আপাতত আমার এই এক্সাম্পল, এই অঙ্ক দেখে তোমরা বাসায় সমাধান করবে। আমি আশা করি তোমাদের 80 থেকে 90% কভার হবে আমার ক্লাস দেখে, আর বাকিটুকু তোমরা লকডাউনের পর বই কিনে সমাধান করে নেবে। যা হোক, আজকে আমরা আমাদের প্রথম এক্সাম্পল দেখি কি দেয়া আছে এবং কিভাবে তার সমাধান করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কি বলা আছে। এই কেমিক্যাল কোম্পানি প্রডিউসেস টু মেইন প্রোডাক্টস, দুই ধরনের মেইন প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে এ, একটা বি, and two by products C and D। তাহলে দাঁড়াচ্ছে আমাদের চারটে প্রোডাক্ট দেওয়া আছে, চার ধরনের প্রোডাক্ট দেওয়া আছে। The products of A, B and C require further processing. A, B and X require further processing. A, B এবং X কে ফার্দার প্রসেসিং করতে হয়। অর্থাৎ যে জয়েন্ট প্রোডাক্ট বের হয়েছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমার যদি মিষ্টির দোকান থাকে তাহলে দুধ থেকে কি তৈরি হবে? ছানা। আর ছানাকে প্রসেস করলে মিষ্টি তৈরি হবে। তুমি যদি বাজারে ছানা বিক্রি করে দাও তাহলে তার জন্য ফার্দার প্রসেসিং কস্ট দরকার হবে না, কেননা তুমি ছানা অবস্থায় বিক্রি করে দিয়েছো আর এর পিছনে খরচ করেনি। কিন্তু ছানা থেকে যদি মিষ্টি তৈরি করো তাহলে আরো কিছু খরচ আছে, যে খরচগুলোকে বলা হবে ফার্দার প্রসেসিং কস্ট। প্রশ্ন বলা আছে এ বি এক্স রিকোয়ার ফার্দার প্রসেসিং, অর্থাৎ এ বি এক্স কে ফার্দার প্রসেস করতে হচ্ছে, তার মানে এদের ফার্দার প্রসেসিং কস্ট দরকার থাকতে হবে। কিন্তু ওয়াই এর ফার্দার প্রসেসিং কস্ট লাগবে না, কেননা এটা ফার্দার প্রসেস করা হয়নি। দ্য মার্কেট প্রাইস পার ইউনিট
of products are as follows: A 75, B 48, C 9, X 9, Y 6. কোন পণ্য বাজারে কত টাকা রেটে বিক্রি করছে প্রশ্ন বলা আছে। প্রফিটস আর 30%, 25%, 20%, 15%। যেহেতু 4 ধরনের প্রফিট দেওয়া আছে পর্যায়ক্রমে, তাহলে বুঝতে হবে এটা এর জন্য, এটা বি এর জন্য, এটা এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, রেসপেক্টিভলি অন সেলস। প্রফিটটা করা হচ্ছে সেলস এর উপরে। During the period, the joint cost of the products are as follows. আমরা যে সময় হিসাব করছি, এটা আমরা অবশ্যই একটা নির্দিষ্ট সময় হিসাব করি। সেই সময়ের মধ্যে জয়েন্ট কস্ট গুলো ছিল কি? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। আমরা জানি যে পণ্য উৎপাদন করতে হলে মিনিমাম 3টা খরচ দরকার। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা হচ্ছে ওভারহেড। খুব সিম্পলি চিন্তা করো, ধরো তুমি ম্যাঙ্গো জুস তৈরি করবা, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে ম্যাঙ্গো সংগ্রহ করতে হবে, তাই না? ম্যাঙ্গোটা কি? পণ্য তৈরির উপাদান। চা দিয়ে জুস তৈরি হবে, পণ্য তৈরির উপাদানকে বলা হয় ম্যাটেরিয়াল। এরপরে ম্যাঙ্গো নিয়ে এসে তুমি কি নিজেই এটাকে চাপ দিয়ে জুস বের করবে, না লেবার লাগবে? তাহলে ম্যাঙ্গো নিয়ে এসে লেবার লাগবে, লেবারের সাহায্যে জুস তৈরি করতে হবে। লেবারে কি রাস্তায় কাজ করবে না কারখানায়? অবশ্যই কারখানায়। কারখানায় একটা খরচ আছে। তাহলে পণ্য তৈরি করতে হলে মিনিমাম 3টা খরচ: ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। এই 3টার সমন্বয়ে উৎপাদন খরচ, কস্ট। কিন্তু এই 3টা কস্ট, the joint cost of the products are as follows: ম্যাটেরিয়াল বলা আছে, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। 3টা খরচ হচ্ছে জয়েন্ট কস্ট। মানে এই 4টে প্রোডাক্টের জন্য, এ বি এক্স ওয়াই, এই 4টে প্রোডাক্টের জন্য জয়েন্টলি মানে একত্রিতভাবে এই 3টা খরচ হয়েছে। Additional processing cost during the same period are as follows. Additional processing cost অর্থাৎ এই যে 3টা পণ্য এখানে বলা ছিল এ বি এক্স রিকোয়ার ফার্দার প্রসেসিং, এই 3টা প্রোডাক্ট ফার্দার প্রসেস করতে খরচ হচ্ছে এই টাকাগুলো। ওয়াই কে যেহেতু ফার্দার প্রসেস করা হয়নি, তাই তার ফার্দার প্রসেসিং কস্ট নাই। এবার আসো 5000 ইউনিটস অফ এ, 4000 units of B, 1500 units of X, and 1200 units of Y are produced during the period. অর্থাৎ তুমি যে সময় হিসাব করছো সেই সময়ের মধ্যে এ বিক্রি করা হয়েছে 5000 ইউনিট, বি 4000, X 1500, Y 1200 ইউনিটস। Administrative and selling expense, which are distributed at 7, 3, 7, 2, 7, 1, 7, 1 respectively, amounted to 5600. অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং এক্সপেন্স 5600 টাকা। এই টাকাটা আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করব। এবার তোমার কাছে প্রশ্ন, শো হাউ ইউ উড অ্যাপরশন জয়েন্ট কস্ট। বলো এই জয়েন্ট কস্টটাকে, এই জয়েন্ট কস্টকে কিভাবে তুমি ভাগ করবে এটা দেখাও। প্রিপেয়ার অলসো এ কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করো। তাহলে তোমাকে বলছে জয়েন্ট কস্ট বন্টন করতে এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করতে। আমি গত ক্লাসে অর্থাৎ ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম এই চ্যাপ্টারের প্রধান রিকোয়ারমেন্ট হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করতে গেলে কি কি থাকবে আমি বলেছিলাম প্রথম লেকচারে। প্রথমে সেলস জানা দরকার এবং সেলস দেওয়া থাকবে। খেয়াল করো, সেলস 5000 ইউনিটস অফ এ, রেট হচ্ছে 75। তাহলে আমরা দেখি সেলস 5000 ইন্টু 75, 3,75,000। বি
4048 1,92,000। আমি আবার বলছি, আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করতে হলে প্রথমে সেলস লাগবে, তারপর লাগবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে মাত্র দুইটা আইটেম থাকবে। আমি বলেছিলাম একটা জয়েন্ট কস্ট, একটা অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। আমি সংক্ষেপে পিসি লিখেছি, পি ফর প্রসেসিং, সি ফর কস্ট, কেননা আমার জায়গার স্বল্পতা। তোমরা কিন্তু এইভাবে পিসি লিখবে না, পুরোপুরি লিখবে প্রসেসিং কস্ট। তো যাই হোক, আমি বলেছিলাম এ নম্বরে থাকবে সেলস, 2 নম্বর থাকবে, বি নম্বর থাকবে কস্ট অফ গুডস সোল্ড, এর মধ্যে থাকবে জয়েন্ট কস্ট এবং অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। এই দুটো যোগ করার পরে এ থেকে বি বাদ দিলে হবে গ্রস মার্জিন, এ মাইনাস বি। তারপরে সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স লিখব, লিখে গ্রস প্রফিট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স বাদ দিলে নেট ইনকাম। এটা ছিল আমাদের ইনকাম স্টেটমেন্টের স্ট্রাকচার। এখন আমরা খুঁজে খুঁজে বের করব কোনটা কোথায় আছে। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটাও দেয়া থাকবে, প্রশ্নে অবশ্যই এগুলো দেয়া থাকবে, এবং এটাও দেয়া থাকবে, তবে জয়েন্টলি এটাকেই আমরা বন্টন করব। তাহলে আমরা দেখি, যেহেতু বলেছিলাম সেলস দেওয়া থাকবে, তোমরা 1 নম্বর লেকচার ভালো করে দেখবা, ওখানে কিন্তু আমি ডানে ইন্ডিকেট করে দিয়েছিলাম, এখানে লিখেছিলাম দেয়া থাকবে, এখানে লিখেছিলাম দেয়া থাকবে, এখানে লিখেছিলাম দেয়া থাকবে। দেয়া আছে কিনা দেখো। প্রথমে কি দরকার? সেলস। সেলস দেখো দেয়া আছে 5,000 ইউনিট 75, 4,000 ইউনিট 48 মানে 1,92,000, 1,500 ইউনিট 9 টাকা, তারপরে 13,500, 1,200 ইউনিট 6 টাকা, 7,200। এই কটা যোগ করলে আমরা পাচ্ছি 5,87,700। শিক্ষার্থীরা আমি বলেছিলাম সেটা দেওয়া থাকবে, দেওয়া আছে, প্রমাণ পেয়েছ। এরপর বলেছিলাম জয়েন্ট কস্ট, প্রশ্নে দেওয়া থাকবে জয়েন্ট কস্ট মানে এটা জয়েন্টলি একত্রিত ভাবে দেওয়া থাকবে, তোমাদের সেই কাজটাই করতে হবে। দেখি আমাদের জয়েন্ট কস্ট কত দেওয়া আছে। এই যে বলা আছে জয়েন্ট কস্ট 3টা, 1টা 2টা 3টা, কিন্তু এটা আলাদাভাবে আছে, আমরা যোগ করে নিই। ওয়ার্কিংস, এক নাম্বার ক্যালকুলেশন অফ জয়েন্ট কস্ট। টাকা ডিটেইলস। খেয়াল করো জয়েন্ট কস্টের মধ্যে কি আছে? জয়েন্ট কস্টের মধ্যে আছে ম্যাটেরিয়াল, কত? 2,08,000। এরপরে কি আছে? লেবার 67,520। তারপরে কি আছে? ওভারহেড 31,300। তাহলে আমরা এই তিনটে যোগ করি, আমরা জয়েন্ট কস্ট পেয়ে যাচ্ছি। জয়েন্ট কস্ট 3,06,820। বসিয়ে দিলাম 3,06,820। এইবার আমার জানা দরকার অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম অ্যাডিশনাল প্রসেসিং কস্ট দেওয়া থাকবে, আছে দেখো, কিন্তু আমাদের কষ্ট করে যোগ করে নিতে হবে, এতটুকু যে কেউ পারে।
calculation of additional processing cost. A, B, X total. Details. Additional processing cost, বলা আছে প্রশ্নে additional processing cost। প্রথমে ম্যাটেরিয়াল 3500, ম্যাটেরিয়াল এ তে নাই, বি তে আছে, এক্স এ নাই, তাহলে 3500। এবার হচ্ছে লেবার 47,600, 32,400, 2,100, 15,200, 9,300, 900, 62,800, 45,200, 3,000, 82,100, 25,400, 1,11,000। খেয়াল করে দেখো, অ্যাডিশনাল প্রসেসিং কস্ট দেওয়া ছিল, আমি শুধু যোগ করে নিয়েছি। অ্যাডিশনাল প্রসেসিং কস্ট, তাহলে আমরা এখানে বসিয়ে দিই। এর জন্য 62,800, বি এর জন্য 9,300, এক্স এর 45,200, এক্স এর জন্য 3,000, টোটাল 1,11,000। শিক্ষার্থীরা, আমি আবার স্মরণ করে দিচ্ছি, আমি বলেছিলাম ফার্স্ট লেকচারে সেলস দেওয়া থাকবে, দেওয়া আছে, তাহলে আমরা গুণ করেছি। এটা 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 এটাকে আমরা রেট দ্বারা গুণ করে দিয়েছি। আর বলেছিলাম অ্যাডিশনাল প্রসেসিং কস্ট দেওয়া থাকবে, আছে, আমরা শুধু যোগ করে নিয়েছি। এরপর বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স দেওয়া থাকবে, আছে, খেয়াল করো, 5,600 টাকা। এবং সেটা কিভাবে ভাগ করতে হবে বলা আছে, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ। তার মানে এর জন্য 2400, বি এর জন্য 1600, 800, 800, অর্থাৎ এটাও দেওয়া আছে। এখন আমার কি জানা দরকার, এই জয়েন্ট কস্ট 3,06,800, এই টাকাটা কার জন্য কতটুকু। এই অঙ্কের আমি বলেছিলাম প্রধান সমস্যা ওই একটাই, যে আমাদের জয়েন্ট কস্ট দেওয়া থাকবে, জয়েন্ট কস্টটা বন্টন করতে হবে, এটাই এই অঙ্কের প্রধান ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা আসো যে জয়েন্ট কস্টটা বন্টন করে দেখি, কিভাবে জয়েন্ট কস্ট বন্টন করবো। গত ক্লাসে আমি স্ট্রাকচার দিয়েছিলাম, প্রথম লেকচারে জয়েন্ট কস্ট কিভাবে অ্যালোকেট করবা সেটা আমি বলেছিলাম। আমরা দেখি। আমি বলেছিলাম যে জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য প্রথম দরকার সেলস। সেলস এর জন্য খুব কষ্ট করতে হবে না। দেখো
আমরা এখানে পেয়েছি, এটা উঠিয়ে দিই। এ হচ্ছে 3,75,000, বি 1,92,000, সি 13,500, এক্স 13,500, ওয়াই 7,200, টোটাল 5,87,700। আমি বলেছিলাম সেলস থেকে প্রফিট বাদ দিলে কস্ট অফ সেলস হবে লেস প্রফিট। দেখো প্রফিট এ বলা আছে 30%, বি 25%, সি 20%, ডি এক্স 20%, ওয়াই 15% অন সেলসের পরে। তাহলে 3,75,000 30%, 1,12,500, 1,92,000 25%, 48,000, 13,500 20%, 2,700, 7,200 15%, 1,080, টোটাল করলে হচ্ছে 1,64,280। ফার্স্ট লেকচারে বলেছিলাম সেলস থেকে প্রফিট বাদ দিলে কস্ট অফ সেলস আমরা পেয়ে গেছি। কস্ট অফ সেলস 2,62,500, 1,44,000, 10,800, 6,120, 4,23,420। এরপর বলেছিলাম এখান থেকে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। আচ্ছা, আমাদের সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স লেস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স। আমরা এটাও দেখতে পাচ্ছি 2,400, 1,600, 800, 800, টোটাল 5,600, 2,400, 1,600, 800, 800, 5,600। এর নাম কি? কস্ট অফ গুডস সোল্ড। 2,60,100, 1,42,400, 10,000, 5,320, 4,17,820। এরপরে বলেছিলাম এখান থেকে অ্যাডিশনাল প্রসেসিং কস্ট বাদ দিতে হবে লেস অ্যাডিশনাল, পি ফর প্রসেসিং, সি ফর কস্ট। আমরা জানি অ্যাডিশনাল প্রসেসিং কস্ট 62,800, 45,200, 3,000, এখানে নাই, টোটাল 1,11,000। অবশিষ্ট থাকলো 1,97,300, 97,200, 7,000, 5,320,
3,06,820। শিক্ষার্থীরা এখানে ফার্স্ট লেকচারের সাথে এই অঙ্কের একটু হেরফের আছে। আমি প্রথম লেকচারে বলেছিলাম টেবিল শোয়িং বেসিস অফ অ্যালোকেশন। আমি কি কথা বলেছিলাম? বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। আমি বলেছিলাম টেবিল শোয়িং বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, অর্থাৎ এটি জয়েন্ট কস্ট অ্যালোকেশনের ভিত্তি, অর্থাৎ যার সাহায্যে জয়েন্ট কস্টটা বন্টন করব। তারপর আরেকটা ছক করেছিলাম, ছকটা এমন করেছিলাম প্রোডাক্টস ওয়েটিং জয়েন্ট কস্ট। তারপরে এ আমরা জয়েন্ট কস্ট দেখতে পাচ্ছি 3,06,820। টোটাল কত? 3,06,820। এর মধ্যে এর ভাগ কত? 1,97,300। এটা কেটে গেল, অবশিষ্ট থাকলো 1,97,300। আবার যদি বি এর জন্য করি 3,06,820, টোটাল 3,06,820, বি এর ভাগ 97,200। এটা কেটে যাবে, 97,200 থাকবে। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, আমি বন্টন করলেও এই ফলাফলগুলো একই আসছে, কারণ এই অ্যামাউন্ট এবং জয়েন্ট কস্টের অ্যামাউন্ট একই সমান। যদি এই দুটো অ্যামাউন্ট একই সমান হয় তাহলে এটা করার প্রয়োজন নাই, কেননা করলেও একই ফলাফল হবে, তার মানে তোমার সময়ের অপচয়। তাই জয়েন্ট কস্ট বন্টন করতে গিয়ে যদি দেখি এইটা আর এইটা একই সমান, এই ঘর করার প্রয়োজন নাই, এখানেই শেষ। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা আমি লিখবো না। আগে এখানে লিখেছিলাম বেসিস অফ অ্যালোকেশন, বেসিস অফ অ্যালোকেশন বন্টনের ভিত্তি। এখন বেসিস লিখবো না, শুধু অ্যালোকেশন লিখবো। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। আমি আবার বলছি, যেহেতু এইটা আর এটা মিলে গেছে, তাই আর ফার্দার তাকে বন্টন করার প্রয়োজন নাই। বন্টন যদি করিও ফলাফল একই হবে, তার মানে এখানেই বন্টন হয়ে গেছে। এবার আমি ইনকাম স্টেটমেন্ট ফিরে আসি। আমি বলেছিলাম ইনকাম স্টেটমেন্ট প্রথমে এ নাম্বার লিখব সেলস, বি নাম্বার লিখব জয়েন্ট কস্ট, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মধ্যে থাকবে জয়েন্ট কস্ট এবং অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। তারপর আমরা গ্রস প্রফিট বা গ্রস মার্জিন বের করব। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স লিখব। তারপরে নেট ইনকাম। এটা স্ট্রাকচার। বলেছিলাম এটা দেয়া থাকবে, এটা অবশ্যই দেয়া আছে। বলেছিলাম অ্যাডিশনাল প্রসেসিং কস্ট দেয়া থাকবে, আছে। বলেছিলাম সেলিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স দেওয়া থাকবে, আছে। এবং বলেছিলাম জয়েন্ট কস্টও দেওয়া থাকবে, তবে ভাগ করতে হবে। এই চ্যাপ্টারের কাজ একটাই, এই যে আমি ভাগ করে দিয়েছি। 1,97,300, 97,200, 7,000, 5,320। ঠিক আছে। এখন 60,100, 1,42,400, 10,000, 5,320, 4,17,820। আমরা সেলস পেয়েছি, কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি। এখন যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই। এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 1,14,900, 49,600,
এটা বিয়োগ করলে পাচ্ছি 3500, এটা বিয়োগ করলে পাচ্ছি 1880, 1,69,880। তাহলে সেলসে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, গ্রস মার্জিন পেয়ে গেলাম। এখন এখান থেকে এটা বাদ দিলে নেট ইনকাম 1,12,500, 48,000, 2,700, 1,080, এটা থেকে এটা বিয়োগ 1,64,280। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ চার্ন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট অঙ্ক খুব জটিল না। তোমাদের ধরতে হবে আসলে মূল সমস্যাটা কোথায়, মূল জটিলতা কোথায়, সেটা যদি সমাধান করতে পারো এই অঙ্ক তেমন কঠিন না। তো তোমাদের আমি আবার স্মরণ করে দিচ্ছি, তোমরা 2 নম্বর লেকচার, আজকের লেকচারটা 2 নম্বর লেকচার দেখার আগে 1 নম্বর লেকচার দেখে নিবা, তারপরে আমার বিস্তারিত আলোচনা 2 নম্বর লেকচারে দেখবা। এখন তোমাদের আবার বলছি যে তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই ক্লাসগুলো আমি পর্যায়ক্রমে নিব। তোমাদের সাবজেক্টের নম্বর রাখতে হবে, তাহলে বুঝতে পারবা যে তোমাদের মাস্টার্সের এই সাবজেক্টগুলো হেডিং দিয়ে ভিডিও পোস্টিং দেওয়া হবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে তোমাদের ইন্টারনেটের মাধ্যমে তোমাদের ইন্টারনেটে গিয়ে আমার ক্লাসগুলো লক করবে, অটোমেটিক্যালি ক্লাসগুলো দেখতে পারবা। তাহলে তোমরা ভালো থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ, পরের ক্লাসের অপেক্ষায় থাকো।